নমস্কার বন্ধুরা। 4 জুন অর্থাৎ আজকের পর 3 দিন পর 4 তারিখ সকাল থেকে ত্রিপুরার দুটো লোকসভা কেন্দ্রে ভোট গণনা শুরু হবে। শুধু দুটো লোকসভা কেন্দ্র বললে শেষ হবে না, সঙ্গে একটি উপনির্বাচন, বিধানসভার একটি উপনির্বাচন, এর জন্য ভোট গণনা হবে। সেটি হলো রামনগর। আর লোকসভা কেন্দ্রগুলো ত্রিপুরা পশ্চিম, ত্রিপুরা পূর্ব, এই দুটো কেন্দ্রে এবং উপনির্বাচনের বিধানসভা কেন্দ্র, এই তিনটির জন্য ভোট গণনা হবে। নির্বাচন কমিশন সূত্রে যা জানা যাচ্ছে 20টি জায়গাতে একসঙ্গে ভোট গণনা শুরু হবে। বর্তমানে ইভিএমগুলো সব সুরক্ষিত রাখা আছে স্ট্রং রুমে বেশ কঠোর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও নজরদারির ব্যবস্থা থাকার কথা। কতটুকু আছে সে দলগুলোর নেতারাই বলতে পারবেন, বিশেষ করে বিরোধী দলগুলোর তরফে। কারণ সেই যে ইভিএম মেশিনগুলো যেগুলোতে ভোট গ্রহণ করা হয়েছে সেগুলি নিয়ে সবসময় প্রশ্ন তোলা হয়। এটা ভারতবর্ষে বিজেপি যখন অপোজিশন পার্টি ছিল তখন বিজেপিও প্রশ্ন তুলত, যখন কংগ্রেস অপোজিশন পার্টি হয়েছে তখন কংগ্রেসও প্রশ্ন তুলেছে। বর্তমানে সমস্ত বিরোধী দলগুলোই ইভিএম নিয়ে প্রশ্ন তোলে। তাদের বক্তব্য হলো ইভিএমকে হ্যাক করা যায়, অনেকের বক্তব্য। আর অনেকের বক্তব্য হলো ইভিএম সরিয়ে পাল্টিয়ে ইত্যাদি ইত্যাদি নানান কিছু কারুকার্য করে আপনার বিরোধী নেতাদের, বিরোধী প্রার্থীদেরকে হারিয়ে দেওয়া এবং শাসক দলীয় প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এখন এখানে একটা কথা হলো কি, যে ত্রিপুরার দুটো কেন্দ্র, আমি ভারতবর্ষের বাকি 543টি কেন্দ্র সব মিলিয়ে তার মধ্যে 541টি কেন্দ্রের কথা আলাদা রাখছি, সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। ত্রিপুরাতে যে দুটো লোকসভা কেন্দ্রের গণনা হবে তার জন্য যে ইভিএমগুলো, সেই ইভিএমগুলো ডেফিনেটলি ইলেকশন কমিশন তার লোকদের দ্বারা, তার কর্মচারী অফিসারদের দ্বারা সেগুলিকে নিয়ন্ত্রণ করে এবং সেগুলিকে সুরক্ষিত রাখে। সেখানে ধরে নিলাম কোনো না কোনো রকমভাবে কোনো না কোনো শক্তি সেগুলিকে সেখান থেকে সেখানে কোনো ম্যাল প্র্যাকটিস করার চেষ্টা করতে পারে। কিন্তু ম্যাল প্র্যাকটিস যাতে করতে না পারে সেটা কে সুনিশ্চিত করবে? নির্বাচন কমিশন সুনিশ্চিত করবে নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী। ধরুন নির্বাচন কমিশনও পক্ষপাতিত্ব করছে বলে সারা দেশে প্রচুর অভিযোগ উঠেছেই এবং পক্ষপাতিত্ব করছে বলে মনেও হয়েছে। কিন্তু তাহলে কি করবে? তাহলে নির্বাচন কমিশনে যাতে পক্ষপাতিত্ব করতে না পারে, শাসক দলও যাতে পক্ষপাতিত্ব করতে না পারে, নির্বাচনের, ভোট গ্রহণের, ভোট গণনার, ভোট যন্ত্রগুলো পাহারা দেওয়ার দায়িত্বে থাকা কর্মচারীরাও যাতে কোনো ধরনের কারচুপি, দুষ্টামি, ভ্রষ্টামি করতে না পারে, সেটাকে নিশ্চিত করতে পারে সচেতন এবং সক্রিয় বিরোধী দলের কর্মীরা। বিরোধী দলের কর্মীরা যদি ঠিকভাবে 24 ঘন্টা নজরদারি করে, ঠিকভাবে যদি ভোট গ্রহণ কেন্দ্র এবং ভোট গ্রহণ কেন্দ্র থেকে সেগুলি ভোট গ্রহণ শেষে ইভিএম মেশিনগুলোকে স্ট্রং রুম পর্যন্ত নিয়ে যাওয়া পাহারা দিয়ে তার সিস্টেমে, এবং সেখানে নিয়ে যাওয়ার পরে স্ট্রং রুমে ঢোকানো, সেগুলিকে ঠিক জায়গাতে রাখা, ঠিকভাবে প্রত্যেকটাকে সিল করা, হিসাব ঠিকভাবে রক্ষা করা, এবং যে রুমে মেশিনগুলো রাখা হয়েছে সেই রুমের দরজা জানালাগুলো সবগুলো ভালো করে পরীক্ষা করা, আনাচে কানাচে কোথাও অনুপ্রবেশ করার কোনো ব্যবস্থা আছে কি না সেটাকে নিশ্চিত করা। কোনো রকমভাবে রাত্রিবেলায় অন্ধকারে কারুর, কোনো চোর ডাকাত, কোনো দুষ্ট ভ্রষ্ট কেউ ঢুকে কোনোভাবে মানুষের যে ভোট, সেই ভোটটাকে গড়বড় করতে পারে কিনা সেটা দেখা, এবং দেখার পরে যদি দেখে যে হ্যাঁ সত্যি কোথাও কোনো ফাঁক ফোকর আছে, কোনো ধরনের দুষ্টামি করা হচ্ছে, তখন সে নিয়ে অবজেকশন দেওয়া, সে নিয়ে সিস্টেম অনুযায়ী কথা বলা এবং সমগ্র দলকে জানানো, এবং দল সেই ব্যাপারটা নির্বাচন কমিশনের দৃষ্টিতে নিয়ে তাকে বাধ্য করা যে সেই ফাঁক ফোকরগুলো বন্ধ করা যাতে হয়। সেগুলি সবই রাজনৈতিক দলের কর্তব্যের মধ্যে পড়ে, যেহেতু সে তার প্রার্থী জিতুক সেটা চায় এবং সে বিশ্বাস করে যে মানুষ তাকে ভোট দিয়েছে। তো সুতরাং সেই কাজগুলো
এবং এরপরের লাস্টের যে ব্যাপারটা আসছে সেটা হলো গণনা কেন্দ্রে যাওয়া। গণনা কেন্দ্রে যারা যাবে প্রকৃত ব্যক্তিদেরকে সিলেক্ট করা, যারা সেখানে গিয়ে কোনো না কোনো রকম হুমকি ধমকি, আবেগ, লোভ, লালসা ইত্যাদির প্রভাবে প্রভাবিত হয়ে গিয়ে মানে খাস বাংলায় কথা হলো বিক্রি হয়ে যাবে না, সেই রকম লোকদেরকে সিলেক্ট করা। গণনা কেন্দ্রে ঠিকমতো গণনা হয় না বলে অনেকবার অভিযোগ ওঠে, কিন্তু গণনা কেন্দ্রে একটি রাজনৈতিক দলের যারা অভিযোগ করে তাদের যারা প্রতিনিধি, কাউন্টিং এজেন্ট, তারা তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করেছে কি, এই প্রশ্নের উত্তরটা কিন্তু ওই দলগুলোকেই খুঁজতে হবে, তাকেই নজরদারি করতে হবে। তাকে নজরদারি করা তো পরের ব্যাপার, প্রথম কাজ হলো তাকে সিলেক্ট করার সময় মাথায় রাখতে হবে কোন কর্মীটা আমার, সে সহজে বিক্রি হয়ে যাবে না বা বিক্রি হবেই না, সে তার দায়িত্ব সম্বন্ধে সচেতন এবং দায়িত্ব সে যে কোনো অবস্থাতে সঠিকভাবে পালন করবে। ওই জায়গাতে যদি একজনও যদি কাউন্টিং এজেন্ট ঠিকভাবে তার দায়িত্ব পালন করে দৃঢ়তার সঙ্গে, তাহলে টেবিলগুলোতে বসে থাকা কর্মীরা মানে গণনা কর্মীরা গণনা ঘোটালা করতে পারেন না, সম্ভব না। এটা সব কিছু রেকর্ডেড হয়, সব কিছু নানান মানে অফিসারদেরও বিভিন্ন স্তরে তা নজরদারি করা হয়। যদি এরপরেও চোখের সামনে দেখিয়েও যদি কেউ ঘোটালা করে, তাহলে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়ে সেই রায়কে পাল্টানো সম্ভব। তো এই কারণে এই যে গণনা হবে 4 জুন, এই গণনার আগে প্রস্তুতিগুলো বিভিন্ন কেন্দ্রে বিরোধী যারা আছে তারা প্রস্তুতিগুলি কতটা নিয়েছে। হ্যাঁ, এমনিতে তো আপনি যদি কথা বলেন তাহলে খুব সহজেই দেখবেন শাসক দলের কর্মীরা তারা যেমন মানে তাদের একটা অংশ, অনেকটা অংশ না, কিন্তু ডেফিনেটলি এই ক্ষেত্রে বলে রাখি যে অনেকেই আছে এই অবস্থাতে চুপচাপ রয়েছে। তারা যে যদি দল হেরে যায় তাহলে তারা উল্লাস করবে বিরোধী দলের সঙ্গে মিশে গিয়ে, আর যদি দল জিতে যায় তাহলে গিয়ে আবার গেরুয়া আবির মেখে আবার উল্লাস করবে। কিন্তু তাদের দেখবেন ভোটের সময়ে তারা কাজ করেনি, অনেকেই আছেন এরকম শাসক দলের, এবং বিরোধী দলের নেতাদের সঙ্গে, কর্মীদের সঙ্গে, বিভিন্ন ক্যাডারদের সঙ্গে তারা যোগাযোগ রেখেছে। তারা সবসময় এরকম করে। একটা ভালো অংশ আছে যারা নির্বাচন এলে মধ্যপন্থা অবলম্বন করে, তারা না এই দলে যায় না ওই দলে যায়, তারা মাঝখানে থেকে তারা অপোজিশনের সঙ্গে যোগাযোগ রাখে। তো এরাই আবার দেখবেন গণনা শেষে যদি দল প্রার্থী যদি জিতে যায় তাহলে সবার আগে দৌড়ে গিয়ে সামনের সারিতে চলে যাবে। তখন এরাই বলবে যে আমি তো একদম নিশ্চিত ছিলাম, আমি তো বলেইছি বারবার দল জিতবে জিতবে ইত্যাদি। এটা হলো একটা অংশ। আর একটা অংশ হলো তারা সব সময়ই দলের জন্য কাজও করে, এবং তারা কাজ করে বলে তাদের ধারণা বদ্ধমূল থাকে যে দল জিতবে এবং সরকার তারাই গঠন করবে। তো এইটা শাসক দলের মধ্যে একটা অংশ। বিরোধী দলের মধ্যেও দুটো অংশ রয়েছে। একটা অংশ থাকে যারা শাসক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, তারা দেখবেন তাদের গলার আওয়াজটা সবসময় স্তিমিত থাকে। আর একটা অংশ যারা ময়দানেও কাজ করে, যারা দৃঢ়তার সঙ্গে কোনো না কোনো রূপে তারা তাদের ভূমিকা পালন করে। তো তাদের মধ্যেও দেখবেন সেই কমিটমেন্ট থাকে বা সেই দৃঢ়তা থাকে। তো এই যে দৃঢ়তা, দুই দলের মধ্যেই দৃঢ়তা রয়েছে এমন মানুষগুলো, তারা নিশ্চিত যে তাদের দল ক্ষমতায় আসবে, তাদের জোট ক্ষমতায় আসবে। আপনি কোনো ওই রকম যদি বিজেপির কর্মীকে জিজ্ঞেস করেন তাহলে সে বলবে 100% শিওর সে যে নরেন্দ্র মোদী আরেকবার প্রধানমন্ত্রী হবেন, বিজেপি আরেকবার ক্ষমতায় আসবে, বিজেপি একা ক্ষমতায় আসবে বলে তার বিশ্বাস। সে এনডিএর কথাও বলবে না, বলবে বিজেপি আসবে, বিজেপি 400 পার করবে, 350 পাবে, 310 পাবে, 320 পাবে, এরকম কথা সে বলবে। আবার যারা বিরোধী, ওই রকম যারা বিরোধী, তারা বলবে এইবারে গদি উল্টাবেই, এইবারে পরিবর্তন হবে, এইবারে ইন্ডিয়া জোট আসবে, এরকম কথা তারা বলবে। তো এইরকম বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম বক্তব্য আছে। এর মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল নিয়ে সবাই তাকিয়ে রয়েছে 4 জুন ত্রিপুরার পূর্ব ত্রিপুরা কেন্দ্রে কি হয়। কারণ পূর্ব ত্রিপুরা কেন্দ্র নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক ধরনের প্রশ্ন উঠেছে। তো তার কারণে ওই কেন্দ্রে শেষ পর্যন্ত কি হয়, কারোর আশা পূরণ হয় কিনা, কারোর আশঙ্কা সত্য হয় কিনা। পশ্চিম ত্রিপুরাতেও মানুষের এই দৃষ্টি নিয়ে মানুষ তাকিয়ে থাকবে। আর একটা ক্ষেত্রেও মানুষ খুব কৌতূহল নিয়ে যে
আগরতলার মেয়র আপনার রামনগর উপনির্বাচনে জিতে বিধানসভায় যান কিনা, বিধানসভায় গেলে তিনি পদত্যাগ করে মন্ত্রিসভায় যোগদান করেন কিনা, নাকি মন্ত্রিসভায়ও থাকবেন আবার মেয়রও থাকবেন, এরকম হয় কিনা। যেমন কলকাতাতে আমরা দেখেছি, কলকাতাতে যিনি মেয়র তিনি আবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভারও সদস্য। তো সুতরাং তিনি বিধানসভাতেও আছেন, আবার পুরসভাতেও আছেন, পুরো কর্পোরেশনেও আছেন, তো আবার সরকারেও আছেন। তো এইরকম হয় কিনা, তো এই ব্যাপারটা নিয়ে সবারই কৌতূহল থাকবে। আপনাদের অবশ্যই এই ক্ষেত্রে যার যার মতন করে ভাবনা রয়েছে, সেটা আপনারা স্বাধীনভাবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, জয় হিন্দ।